পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি এহসান নওরা। পর্ব সংখ্যা ৩৮, শেষার্ধ। সকালে রাধা বাধা তোহফা করলো। আজ পাকা হাতে বড় মামি দায়িত্ব দিয়ে গেছে তার উপর, বাড়িতে যে কয়জন আছে সকলকে দেখে রাখতে। আশ্চর্যজনকভাবে কালে ভদ্রে যেই তোহফা কিচেনে পা রাখত, মামিদের অবর্তমানে এই কয়দিনে যেন পাক্কা সংসারী মেয়ে বনে গেছে। গায়ে আপ্রন, প্যান থেকে খুন্তি তুলে তাতে লেগে থাকা চুলে এক আঙুল ডুবিয়ে পরপর মুখে পড়ে চুষে নিল। চোখ পাকিয়ে যায় মুহূর্তেই। ভেতরের চিত্তটা যেন বেহায়ার মতো নিজের রান্নার নিজেই প্রশংসা করে উঠল। গত কয়েকদিন কিচেনে না ঢুকলে সে তো জানতেই পারতো না রান্নার হাত তার এত ভালো। বুক চিরে স্বস্তির শ্বাস বেরিয়ে আসে। কৌতূহলে আরেকটু ঝোল মুখে দিয়ে টেস্ট করলো। ঠোঁটে ফোটে উচ্ছ্বাস মিশ্রিত প্রশস্ত তৃপ্তিময় হাসি। সর্ষে ইলিশ রান্না করেছে আজ। বড় মামা খেয়ে দিয়ে প্রশংসা না করে যাবে কই? অভ্র নানু প্রশংসায় পঞ্চমুখ না হলে যেচে পড়েই আদায় করে নেবে। চাপা হাসির শব্দে পাশে ফিরে রামসাকে দেখতে পেল তোহফা। রান্নায় হেল্প করছিল এতক্ষণ। তার কার্যকলাপে হাসছে নির্ঘাত। রামসার হাসিতে তোহফা খানিক লজ্জা বোধ করে। তা লুকিয়ে খুন্তিতে আরেকটু ঝোল নিয়ে এগিয়ে দিল। চেক করে দেখো লবণ ঠিকঠাক হয়েছে কিনা। অভ্র এলো কিচেনে। ইলিশের সুঘ্রাণ তাকে এত দূরে টেনে হিঁচড়ে এনেছে ড্রয়িং রুম থেকে। ঠোঁট চোকা করে হেলে দুলে এদিক ওদিক দেখে বলল, আজ সকালে কি আইটেম থাকছে? পান্তা ইলিশ। প্রগাঢ় ভ্রু কুচকায় অভ্র। রিয়েলি? অফকোর্স। বাঙাল হয়েছ কিন্তু ঐতিহ্য ভুলে যাবে এমন তো হয় না ভাইয়া। সন্ধ্যান চোখে সেকেন্ড কয়েক ভ্রুটরো গুটিয়ে চেয়ে থেকে অভ্র সেলফে হেলান দিয়ে অবজ্ঞা স্বরে বলল হুট করে, গত রাতে নির্ঘাত দ্বিগুণ ভাত রয়ে গেছে। ফেলে দিতে বুক কাঁপছিল দেখে এখন বেচারি ট্রেডিশনের উপর জোর জবরদস্তি চাপিয়ে দিয়ে আসল কাহিনী ধামাচাপা দিতে চাইছ। গলা খাকারি দিয়ে তোহফা খ্যাপাটে দৃষ্টি নিক্ষেপ করে। সত্যি তা কিভাবে ধরে ফেললো ছেলেটা? জ্বলন্ত কণ্ঠে শুধায়, ভুল ইনফরমেশন ছড়িয়ে মানুষকে বিব্রত করবি না অভ্র, মার খাবি বলে দিলাম। অভ্র থোড়াই গায়ে মাখল না। ছোট ছোট চোখে ভ্রু নাচালো কেবল। তোহফা গম্ভীর গলায় বলে, কেন এসেছি সেখানে? গার্ডেনে হানিফা বেগম আর আজাদ সাহেব বসে। অভ্রকে কফি এবং গার্ডেনে চা দিয়ে এলো তোহফা। মামিদের অবর্তমানে সকলের প্রয়োজনের দিকে দেখভাল রাখতে আলসেমি আসছে না কেন যেন, বরং ভালোই রাখছে। রান্না করতে, ঘরের আসবাব স্তরে স্তরে সেটিং করে রাখতে, নরম কাপড়ের সাহায্যে ড্রয়িং রুমের কাচের অ্যাকোরিয়ামখানা সযত্নে মুছে দেয় সে। সুখের জ্ঞান ফিরেছে, কিন্তু কারো দিকে চোখ তুলে তাকাচ্ছে না অবধি। কথাও বলে না। সর্বক্ষণ নাকি ছোট মামিকে জড়িয়ে ধরে চোখ বুজে রেখেছে। থেকে থেকে কেঁপে ওঠে, নীরবে কেঁদে যায়। ট্রমা কাটিয়ে আগের মতো কবে স্বাভাবিক হবে কে জানে। 12টা পেরিয়ে যাওয়ার পরেও মেয়ে দরজা খুলছে না। সামিয়ার চিন্তার সীমা ছাড়ালো। মিশমি কখনো এতক্ষণ ঘুমে বিমগ্ন থাকে না। রোজ ভোরে উঠে মুশফিক হায়দার সমেত জগিংয়ে যায়। সামিয়া ভেবে নিল আজ হয়তো ঘুমের ঘোরে পড়ে গেছে মেয়েটা, দেরিতে উঠবে। তবে এতটাও দেরি করার মেয়ে মিশমি নয়। মুশফিক হায়দার অফিসে গিয়েছেন। সামিয়া মিশমির রুমের সামনে আসে হন্তদন্ত। মিশমি, মামুনি। দরজায় টোকা দেয় বার কয়েক। ওপাশ থেকে তবু সাড়া আসে না। সামিয়া ফের চেষ্টা করে দৌড় ধাক্কিয়ে, মিশমি ভেতরে আছো? শুনতে পাচ্ছ আমাকে? এবারেও নিরুত্তর। জবাব এলো না কোনো রকম। সামিয়া ঘামতে শুরু করে অস্থিরতায়। বুকটা যেন আচমকাই মুচড়ে ওঠে। তার স্পষ্ট মনে আছে কাল রাত মিশমি বাড়িতেই ছিল, নিজের কক্ষে, ডাইনিংয়ে আসেনি। অনলাইন থেকে কী সব অর্ডার করে সেসব নিয়ে রুমের দৌড় আটকে ছিল সন্ধ্যা নামার পরে। নাম্বারে ডায়াল করে মিশমির। ফোন সুইচ অফ। সামিয়ার পা টলে ওঠে। ডুপ্লিকেট চাবি এনে দরজা খুলে ভেতরে প্রবেশ করে ধীর পায়ে। বেডে ফোন পড়ে আছে, চাদর হালকা কোঁকড়ানো। বাথরুম থেকে পানি পড়ার আওয়াজ ভেসে আসে ঝরঝর। সামিয়া বুক ভরে শ্বাস ছাড়ল। এই মেয়েটাও না। ভদ্রমহিলা হেঁটে গেল। মিশমির নাম ধরে ডেকে দরজায় টোকা দিতেই মেলে হা হয়ে যায় সেটা। টাইলস ফ্লোরে ঝর্নার পানি নিরলস ঝরে পড়ে ঝরঝর। মিশমি ছিল না সেখানে। সামিয়া ঢোক গেলে রুম জুড়ে নজর হাঁটিয়ে নেয়। ড্রেসিং টেবিলের উপর একটা ফোল্ড করা কাগজ। হাই মম ড্যাড, আমাকে কোথাও না পেয়ে অস্থির হচ্ছ? কোনো প্রয়োজন নেই। আজ রাতের ফ্লাইটে আমি চলে যাচ্ছি এই কোচর দেশ ছেড়ে অনেক দূরে। মা বাবা আত্মীয় স্বজন নিয়ে আদিক্ষেতা করা লাইফটা আর ভালো লাগে না, জাস্ট বোরিং লাগে। এবার একটু একা একা জীবনটা উপভোগ করতে চাই। বলে রাখি, আমি একজনকে ভালোবাসি, তার সাথেই যাচ্ছি।
যদি কখনো তোমাদের প্রতি মায়া টান অনুভব হয়, কোনো একদিন ফিরবো। বাই। মুশফিক হায়দার ছুটে ছুটে এলেন স্ত্রীর তলবে। মিশমির রেখে যাওয়া চিঠি পড়ে দুজন থম মেরে রইল খানিক। কোথায় গেছে, কার সাথে গেছে, কিছুই উল্লেখ নেই। থানায় ডায়েরি করেন মুশফিক। পুরো শহর পুলিশ নিয়ে খুঁজে বেরিয়েছেন। এয়ারপোর্টে গিয়ে ফিরে এলেন নিরাশ হয়ে। মিশফি কোনো দেশে পাড়ি দিয়েছে তা না জানলে ওনারা কোনো সাহায্য করতে পারবেন না। আরও একটি রাত নেমে এলো ভুবনে। খুব সুচালো তির্যক দৃষ্টি মেলে লক্ষ্য করে দেখা যায় পিচঢালা রাস্তায় একটি বাইক ছুটে চলেছে ঝড়ের বেগে। বাইকে অবস্থানরত লোকটির সুশ্রী দেখার সৌভাগ্য কারণেই বোধ হয়। কিলার লোকের সম্পূর্ণ কালো আবরণ আবরিত। হেলমেটের মধ্য থেকে অল্প বিস্তর দৃশ্যমান চোখ দুটো রোদ চশমার আড়ালে। কি চমকপ্রদ দৃশ্য! রাতের বেলায় কেউ রোদ চশমা পরে? হয়তো। বাইকটি শহরের বাইরে বেরোনোয় নির্জন একটি রাস্তা ধরেছে এবার। শহরের থেকে কিছু দূরে এক চোখের অফুরন্ত রাজ্যের মতো প্রকাণ্ড জঙ্গলের অবস্থান। মানুষের বসবাস সেখানে নেহাতি নেই বললেই চলে। কখনো সেখানে বিশালদেহী হাতি বেরিয়ে এসে মানুষকে আটকে দেয়, ফের যে পথে এসেছিল নীরবে সেই পথ ধরে চলে যায়। আগে হাতির বসবাস ছিল কিনা জানা নেই, তবে গত কয়েক বছর ধরে হাতি চোখে পড়ে। স্থানীয় মানুষ ভয়ে জঙ্গলের অভিমুখ হতেও ভয় পায়। বাইকার জঙ্গলের সামনে এসে থেমে গেল। হঠাৎ একটু সময় নিয়ে স্থির বসে অতঃপর অভ্যন্তরে প্রবেশ করে নির্দ্বিধায় নিঃসংকোচে। চাঁদের স্নিগ্ধ আলো গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে মাটিতে পড়ে সরু চিকন এক অদ্ভুত ছায়া তৈরি করেছে। হিড়হিড় বাতাসে ভেসে আসছে পাতার শুকনো শব্দ। জঙ্গলের বুকে যেদিকে নজর ছিটাও অন্ধকার এবং অন্ধকার। একটা পেঁচা ডেকে ওঠে আচমকা। অবরুদ্ধ রাত্রি জমানো নিঃসঙ্গ জঙ্গলে যে কোনো দুর্বল মনে ভীতি জাগা নিয়ে সেই ডাক। জঙ্গলের গভীরে নতুন গজানো অথবা পুরনো গাছের সমাহার। প্রতিটি ডালপালা আকাশের দিকে হাত বাড়িয়ে আপন আপন প্রার্থনায় মত্ত। ঠিক মধ্যভাগে 4টি উঁচু গাছ, তার নিচে 2টি প্রদীপের মতো আলো জ্বলছে। সরু আলো দুটো সম্মুখের অনেক দূর প্রখর ছড়িয়ে দেয়। সে আলোর অনুসরণ করে এগিয়ে যায় বাইকার। দু আলোর মধ্যভাগে বাইক থামতেই দুপাশ থেকে পুরুষালীর সমন্বিত দৃঢ় গম্ভীর স্বর ভেসে আসে। চিফ। আরও 2টো বাইক। এতে অবস্থানরত অজ্ঞাত লোকদের মুখ ভেঙে ছুটে এলো একটি শব্দ। তাদের চিফ একবার ডানে তারপর বাঁয়ে চেয়ে কি যেন সংকেত দিল। এরপর 3টি বাইক প্রদীপের মতো আলো নিয়ে ছুটে চলল আরও গভীরে। শ্যাওলাধরা পরিত্যক্ত 2তলা বিশিষ্ট একটি বাড়ি। গাছের ভিড়ে বসবাস করতে করতে নিচের গায়েও সেই কালচে সবুজ রং মেখে নিয়েছে। দোরগোড়ায় একটি ক্ষীণ হলদেটে বাল্ব জ্বলছে। দোরের দুপাশে 2টো শক্তপোক্ত গড়নের পুরুষ, কালো পোশাকধারী। মুখটাও দেখার সুযোগ নেই, শুধু চোখই দেখা যায়। বাইকার 3জন উপস্থিত হতেই তারা মধ্যজনকে সম্মান প্রদর্শন করে বুক ফুলিয়ে দুহাত পিছু মুড়ে একযোগে বলে ওঠে চিফ। চোখের ইশারায় চিফ তাদের বিসর্জিত সম্মানটুকু গ্রহণ করে ভেতরে গেল জুতোর গটগট আওয়াজ তুলে। বাইরে থেকে বাড়িটি যেমন পুরনো, ভাঙাচোরা আর ভয়ঙ্কর দেখতে লাগে, ভেতরে তার উল্টো। চারপাশের দেয়ালের সবুজ কাঁচ, তাতে সামনে দাঁড়ানো সকলের প্রতিবিম্ব ফুটে ওঠে। ফ্লোরে টাইলস, সিলিংয়ে সবুজ কাঁচ। বাড়িটির নকশা অদ্ভুত। নিচতলায় 4 দেয়ালে ঘেরা প্রকাণ্ড একটাই রুম, কোনো জানালা নেই, নেই অন্য রুমের ব্যবস্থা। উপরতলার অবস্থা ঠাওর করা যায় না। তারা মোট 5 জন, সবার ড্রেস আপ একই রকমের। চিফ গিয়ে কক্ষের ঠিক মধ্যস্থানে একটি 4 কোণা টাইলসের উপর জুতো সমেত পা রেখে পুনরায় পিছিয়ে এলো নিঃশব্দে। বিস্ময়কর একটি ঘটনা ঘটে গেল তখনই। টাইলস সেকেন্ডে 2-1 পরেই খানিক নিচে দেবে গিয়ে সন্তপনে থাই গ্লাসের মতো সরে খুলে গেল। নিচে গমনের সুড়ঙ্গ তৈরি করে দিল যেন। পেছনে 4 জনের মধ্যে একজন ছোট্ট এক রিমোট প্রেস করতেই সিলিং থেকে ক্ষুদ্র একটি কাচের অংশ কাবার্ড খোলার মতো খুলে গিয়ে ওপর থেকে রাবারের মতো অথচ রাবার নয় এমন একটি জিনিস নেমে এলো। চিফ সেটার আগা হাতের কবজিতে বেঁধে হঠাৎ টাইলস সরে যাওয়া জায়গায় ডুব দিলে যেন। ভেতরে অন্ধকারে কোথাও হারিয়ে গেল। বাকি 4 জন অনুভূতিশূন্য পরস্পরের দিকে চেয়ে একে একে তারাও সেই দড়ির মতো জিনিসটি আঁকড়ে নিচে নেমে খানিক পর রোবটের ন্যায় দুহাত পিছু মুড়ে 4 জন দাঁড়িয়ে রয় স্থির নির্ভীক। চোখে কোনো আবেগ নেই, অনুভূতির বড্ড অভাব। চিফ 2 ধাপ আগে বাড়িয়ে পকেটে হাত পুরে সামনে তাকায়। একটি মেয়ে বসে আছে চেয়ারে। ঘুমন্ত বলা যাবে না, বেহুশ বলা যেতে পারে। তার সামনে একটা টেবিলে মেয়েটির 2 হাতে টেবিলে স্থির এবং হাতের কবজিতে
টেবিলে লাগানো চুরির মতো জিনিসটায় আটকে, চাইলেও হাত নড়াচড়া করার উপায় নেই। চিফ ডান হাতটা পাশে প্রসারিত করে ধরতেই পেছন থেকে কেউ হাতে পানির মগ তুলে দিল। কয়েকবার পানির ঝাঁটা মুখে থুবড়ে পড়ার পর মেয়েটি নিভু নিভু চোখ মেলে। সে জানে না নিজের অবস্থান, সামনে কি হবে, কি হতে চলেছে তাও অবগত নয়। অস্ফুট স্বরে বলল বিড়বিড়িয়ে, আই উইল নট স্পেয়ার ইউ আসফিয়ান বর্ণ, তোমায় ছাড়বো না।